জিনিসগুলো মনে আছে আপনাদের? গত ক্লাসে অ্যাপ্লায়েন্স এর জিনিসগুলো একটু আমরা রিভিউ করে নেই চট করে। অনেকগুলা তো আমরা দেখছিলাম, আর ২-১ টা জিনিস আমরা আরেকবার রিভিউ করে নিই, তাইলে আমাদের অ্যাপ্লায়েন্স এর ব্যাপারটা দেখা শেষ হয়ে যাবে। আর তারপরে আমরা প্রসিডিউরে চলে যাব। এইটুকু অস্থির সময়টুকুতে আপনাদের কোনো কোয়েশন আছে কিনা? ওসপি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, না ধরে নিলাম যে নাই। তাইলে হচ্ছে আমরা অ্যাপ্লায়েন্সটা একটু রিভিউ করে নিই, ঠিক আছে? একজন বলেন তো যে এটার মানে আইডেন্টিফিকেশনটা বলেন তো। স্পেন্সার। ক্লিন, ভেরি গুড। আচ্ছা, দিস ওয়ান। টি-টিউব। ভেরি গুড। কখন টিউব দেই? স্যার কোলে কোলিডোকোলিথিয়াসিসের অপারেশনের পরে স্যার। আচ্ছা, যখন আমরা বাইল ডাক্ট এক্সপ্লোর করি ঠিক আছে? হ্যাঁ, সব কোলিডকল ইথিয়াসিস অপারেশনে কিন্তু দিব না। যখন আমরা বাইল ডাক্ট এক্সপ্লোর করি তখন দিচ্ছি। কোলিডকল ইথিয়াসিস করতে গেলেও হবে। অন্য যদি ইয়ে থাকে যে বাইল ডাক্ট ডাইলেটেড থাকে, সেই কারণেও যদি এক্সপ্লোর করি তাইলেও আমাদের দিতে হবে। আর টিউব যদি আমরা না দিতে চাই, হ্যাঁ, টিউব না দিয়ে আমরা যদি প্রাইমারি ক্লোজার করতে চাই, এনি আদার মেথড টু চেক biliary drainage? biliary endoscopy or perioperative cholangiogram. আচ্ছা, biliary endoscopy এটা ভালোই বলছেন, কিন্তু এটাকে আমরা বলি কোলিডোস্কোপি। Colidoscopy. কোলিডোস্কোপ সিবিডি দেখি তো কোলিডোস্কোপ। আর কি আছে, পারোপারেটিভ কোলাঞ্জিওগ্রাম করতে পারি। এই দুইটা যদি ফেসিলিটি থাকে, অনেক সময় আমরা প্রাইমারি ক্লোজারও করতে পারি চাইলে। দিস ওয়ান, Chest drain tube. চেস্ট ড্রেন টিউব। আচ্ছা, ইন্ডিকেশন কি কি? স্যার নিউমোথোরাক্স, তারপর হচ্ছে হিমোথোরাক্স, পায়োথোরাক্স, আর নিউমোথোরাক্স, আর হচ্ছে স্যার ওই পুরপুরাল ইনফিউশন যদি ম্যাসিভ হয়। মেসি প্লুরাল ইফিউশন, ভেরি গুড। আচ্ছা, আপনারা ওই যে জার্নালটা দেখেছিলেন নিউমোথোরাক্স এন্ড চেস্ট ড্রেন, এটার উপরে যে জার্নালটা আপনারা দিয়েছিলাম, দেখছিলেন আপনারা? কেউ দেখেন নাই জার্নালটা? কেউ দেখেন? অল্প দেখছিলাম স্যার। আচ্ছা, দেখেন এইটা সব জিনিস যে আপনাদের ইয়ে লাগবে এটা না, একদম শেষে লাস্টের 2টা প্যারাগ্রাফে দেখবেন বা লাস্টের হেডিং এ দেখবেন যে আপনার এই চেস্ট ড্রেন এর কথা দেওয়া আছে। বাকি তো নিউমোথোরাক্স অনেকগুলা কথা বলা আছে। তবে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গল অফ সেফটি। এটার আপনার যদি এই অ্যাপ্লায়েন্সটা পরীক্ষায় থাকে, মানে একদম মোটামুটি নিশ্চিত বলা যায় যে ট্রায়াঙ্গল অফ সেফটির কথাটা আপনাদের মেনশন করতে বলবে, ঠিক আছে? সুতরাং এইটা একটু দেখে নিবেন ওই জার্নালের কথাগুলা। এটা জাস্ট 2 পৃষ্ঠার একটা জার্নাল, আপনারা একটু চোখ বুলায় নিবেন, বিশেষ করে শেষের দিকে যেটা আছে ট্রায়াঙ্গল অফ সেফটির বাউন্ডারিটা আসছে। স্যার একটা কোয়েশ্চন ছিল স্যার এই ব্যাপারে। বলেন। স্যার ওইটাতে লাস্ট মানে ওই জার্নালের স্যার লাস্ট এটিএলএস গাইডলাইন অনুযায়ী যেটা বলছে আর কি, যে নিডল থুরাকোস্টমির যে সাইটটা আমরা নরমালি বলি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস মিড কেপুলার লাইন, ওইটা চেঞ্জ করে দিয়েছে স্যার। ফোর্থ এন্ড ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড এক্সিলারি লাইন। এটা হচ্ছে নতুন গাইডলাইন যেটা আছে, জি স্যার। এটিএলএস 10 গাইডলাইনে আছে, ঠিক আছে? তবে সেইখানেও ডিফার করা আছে। যেটা বলা হচ্ছে পেডিয়াট্রিক এজ গ্রুপে এইটা আপনি হচ্ছে এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসেই দিবেন, ঠিক আছে? মিড লাইনে, জাস্ট টু দা লেফট অর টু দা রাইট, ঠিক আছে? ইউজুয়ালি আমরা টু দা লেফটেই দেই। হ্যাঁ, এটা আপনার পেডিয়াট্রিক এজ গ্রুপের জন্য। আর অ্যাডাল্ট পার্সনের জন্য হচ্ছে এই যে ট্রায়াঙ্গল অফ সেফটিতে দেওয়ার কথা বলা আছে, ফোর্থ আর ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, ওইটাতে এটিএলএস গাইডলাইনে একদম কিন্তু ফিক্সড রুল হিসাবে এটা বলা নাই। বলা হয়েছে যে কিছু স্টাডিতে দেখা গেছে যে ইট ইজ বেটার, এইরকম ভাবে মেনশন করা। এটিএলএস এর যে নিউয়েস্ট গাইডলাইন যেটা 10th। আচ্ছা,
এই বেশি ডিফিকাল্টিজ এর দরকার নেই। আপনারা মনে রাখেন যে যদি টেনশন নিউমোথোরাক্স থাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে নিডল থোরাকোস্টমি। হ্যাঁ, ইট ক্যান বি ডান ইন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তবে বলা হইছে কেন? ওই সেম কারণে যে আপনি যদি ট্রায়াঙ্গেল অফ সেফটি দিয়ে আপনি নিডলটা পায়ার্স করেন আপ টু প্লুরাল স্পেস তাইলে ইজিয়ার হবে। কম স্ট্রাকচার আপনাকে পায়ার্স করতে হবে। ঠিক আছে? এই কারণে বলা। কিন্তু সেকেন্ড হচ্ছে করা যাবে না। এরকম কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। অর্থাৎ টিল নাও সেকেন্ড বিশেষ করে পেডিয়াট্রিক এজ গ্রুপে সেকেন্ড টিল নাও ইজ ইম্পর্টেন্ট। ওই আপনারা যে এজ ইউজুয়াল যেটা সাইড বলেন সেটা টিল নাও ইম্পর্টেন্ট। আচ্ছা, দিস ওয়ান Foley's self-retaining tri-channel catheter. প্লিজ সেলফ রিজনিং ট্রাইচ্যানেল ক্যাথেটার। ভেরি গুড, 4টা পয়েন্ট। চ্যানেল কি কি থাকে এখানে? স্যার 3টা চ্যানেল তিনটা চ্যানেল থাকে। তিনটা চ্যানেল থাকে, একটা হচ্ছে স্যার বেলুন চ্যানেল, একটা হচ্ছে ইউরিন চ্যানেল, একটা হচ্ছে ইরিগেশনের জন্য। আচ্ছা, ইরিগেশন কি দিয়ে করি? নরমাল স্যালাইন দিয়ে, আইসোটনিক নরমাল স্যালাইন। আচ্ছা, ঠিক আছে। নরমাল স্যালাইন বলে আইসোটোনিক বুঝাবে। স্যালাইন সলিউশন অনেক সময় আছে হাইপারটোনিক স্যালাইন সলিউশনও থাকে, আবার হচ্ছে হাইপোটোনিক স্যালাইন সলিউশনও থাকে। যেমন 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটা কি? হাইপারটোনিক। ঠিক আছে? হুম। আবার ডেক্সট্রোজ স্যালাইন যেটা দেখবেন, যেটাতে 1 লিটারে 30 মিলিমোলের মতো থাকে, এটা কিন্তু হাইপোটোনিক। বডিতে দেওয়ার পরে আরকি। কারণ ডেক্সট্রোজ দিয়ে কিন্তু সেটাকে আইসোটোনিক করা হয়। আপনি যদি 5% দিয়েও বডিতে দেন, এটা কিন্তু টনিসিটি এমনভাবে থাকে যেটা আইসোটোনিক, ইনিশিয়ালি আইসোটোনিকই থাকে। কিন্তু যখন হচ্ছে আপনার বডিতে যাবে, গ্লুকোজটা হচ্ছে ইউটিলাইজ হয়ে যাবে, তখন সেটা হচ্ছে হাইপোটোনিক হবে। আচ্ছা, আর বেলুনকে ইনফ্লেট করি কি দিয়ে? ডিস্টিল ওয়াটার। ভেরি গুড। আচ্ছা, এটা কি? আইডেন্টিফাই দিস অ্যাপ্লায়েন্স। যেকোনো রোল একজন আইডেন্টিফাই করেন। রোল কটন কি কি কাজে লাগে? স্যার, টু অ্যাপ্লাই ব্যান্ডেজ, ড্রেনেজ টর্নিকুয়েট হিসাবে স্যার। হুম, অ্যাপ্লাই অন ক্যাস্টার স্যার। দুইটা কাজে লাগে। একটা হচ্ছে ব্যান্ডেজ করতে লাগে, তাই তো? আমরা ব্যান্ডেজ করতে হচ্ছে গিয়ে এই যে লিনেন বা গজ যেটা থাকে গজের সাথে ইউজুয়ালি আমরা গজই তো দেই। গজের সাথে হচ্ছে আমরা কটনও ইউজ করি ব্যান্ডেজ করতে। আর সেকেন্ড থিং হচ্ছে প্যাডিং। এই প্যাডিং যেটা কি করি যে আমরা একটা হুম, যে রাফ সারফেস থেকে আমাদের বডি দিয়ে প্রিভেন্ট করার জন্য প্যাডিং দেই। ঠিক আছে? স্কিনের যাতে হচ্ছে ইনজুরি না হয়। এই কারণে আমরা প্যাডিং করি। সেটা ১ নাম্বার হইতে পারে কাজ। আরেকটা জায়গায় করি প্যাডিং, সেটা অন্য একটা কারণে। যেমন টুর্নিকেট যখন দেই তখনও আমরা প্যাডিং করি। হুম? আচ্ছা, এটা অলরেডি দেখেছেন। এটা কি? রাবার টর্নিকুয়েট স্যার। আচ্ছা, দিস ওয়ান। Foley's self-retaining bichannel catheter. আচ্ছা, কখন দেই? ইন্ডিকেশন কি? স্যার অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নরমালি এন্ড ক্রনিক রিটেনশনও দেওয়া হয় মাঝে মাঝে। আর স্যার মেল ফিমেল আলাদা করে বলবো? বলো। স্যার মেইলে হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট আর হচ্ছে স্টোন, আর ফিমেলে হচ্ছে স্যার রেট্রোভার্টেড ইউটেরাস। রেট্রোভার্টেড গ্রেভিডিটাস, তাই তো? সব রেট্রোভার্টেড ইউটেরাস না হইতে পারে। ইজিলি সাধারণত প্রেগন্যান্সির সময়ই হয়। আচ্ছা, ঠিক আছে। আরো কতগুলা কজ আছে এগুলা একটু দেখে নিবেন। ঠিক আছে? হুম। আরো কতগুলা কজ আছে এইটা একবার একিউট রিটেনশনের কজ আপনাদের ভাইভাতেও জিজ্ঞেস করে। একবার দেখে নিবেন। কারণ ভাইবার একটা কার্ড থাকে হচ্ছে ইউরোলজির উপরে। একটা কার্ড থাকে হচ্ছে অর্থোপেডিক্স এর উপরে। সুতরাং এই ২ টা আপনাদের খুব ভালো করে দেখে যাইতেই হবে। এবং ইউজুয়ালি আপনাদের একজন এক্সামিনার থাকেন অর্থোপেডিক্স থেকে। আর গত কয়েক বছরের ফ্রিকোয়েন্টলি একজন ইউরোলজির একজন টিচার থাকে। সুতরাং আপনাকে ওই রিলেটেড প্রশ্ন
করার সম্ভাবনা কিন্তু বেশি। ডেফিনেটলি প্রিন্সিপাল অফ সার্জারি, সিস্টেমিক সার্জারি এগুলো থেকে কোয়েশ্চেন করা হবে, কিন্তু অর্থোপেডিক্স থেকে আনসার না করে পরীক্ষা শেষ হবে। দিস ওয়ান nasogastric tubes. নেজোগ্যাস্ট্রিক টিউব। আচ্ছা, ইন্ডিকেশন কি কি হইতে পারে? Sir, enteral feedings, aspiration of gastric juice, gastric lavage before surgery in case of the gastric outlet obstruction. ভেরি গুড। দিস ওয়ান Endotracheal tubes. ওকে। আচ্ছা, আরেকজন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে অ্যাপ্লায়েন্স টু মেইনটেইন এয়ারওয়ে, এই যদি কোয়েশ্চেন করে নেম সাম অ্যাপ্লায়েন্স টু মেইনটেইন এয়ারওয়ে, এখন কয়েকটা অ্যাপ্লায়েন্সের নাম বলেন তো। স্যার এয়ারওয়ে টিউব, এটার মধ্যে আছে স্যার নেজোফেরেঞ্জিয়াল টিউব এন্ড হচ্ছে ওরোফেরেঞ্জিয়াল টিউব, দেন হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব, দেন হচ্ছে ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে এন্ড হচ্ছে স্যার ট্রাকিওস্টোমি টিউব। এখন এইটা যেমন এই টিউবটা থাকে হচ্ছে এন্ডোট্রাকিয়াল, তো বলে তার মানে ট্রাকিয়ার ভিতরে থাকে, কিন্তু লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে কোথায় থাকে? ওইটা স্যার কিন্তু বাইরে। হচ্ছে, হ্যাঁ ট্রাকিয়াতে না, ওইটা কিন্তু বেরিংসেই থাকে, কিন্তু ওইটা চারপাশে একটা বেলুন আছে, আপনারা দেখবেন, ছবিটা দেখবেন, ঠিক আছে? অ্যানাস্থেসিয়া এন্ড পেইন রিলিফ, এই লেভেল খুব সুন্দর, চ্যাপ্টার 18, হ্যাঁ ওইখানে আপনি দেখবেন। ওকে, তাইলে আচ্ছা, এই যে এয়ারওয়ে টিউব যেটা বললেন, এটার আরেকটা নাম আছে, বলতে পারবেন? আপনারা তো কতগুলো অ্যাপ্লায়েন্সের নাম বলছেন, একটা হচ্ছে এয়ারওয়ে টিউবের কথা বলছেন, দ্যাট মে বি অরোফেরিঞ্জিয়াল অর নেজোফেরিঞ্জিয়াল, তারপর হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব, লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, দেন ট্রাকিওস্টোমি টিউব। এয়ারওয়ে টিউবের নামগুলো ছবিতে দেয়া আছে, খেয়াল করছেন? এটাকে বলা হয় গুয়েডাল এয়ারওয়ে। এটা কিন্তু আপনাদের মনে হয় স্যার পড়ানোর কথা, তাই না? বা পিকচার গুলো দেখানোর কথা, ট্রমা তো স্যার পড়াইছেন, হাসান স্যার পড়াইছেন একদম প্রথম ক্লাসটা, তাই না? এয়ারওয়ে মেইনটেনেন্স কিভাবে করতে হয়, হাউ টু মেইনটেইন দ্য এয়ারওয়ে, এই জিনিসগুলো আপনাদের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, মানে ভাইভাতে, যে আপনি কিভাবে কি ব্যবহার করবেন, কিভাবে তার এয়ারওয়েটা মেইনটেইন করবেন। আর ট্রমা থেকে একটা কোয়েশ্চেন আসে রিটেনে, সুতরাং ওই যে এবিসিডি বললেই কিন্তু মেইনটেনেন্স অফ এয়ারওয়ে এক লাইনে কিন্তু শেষ না। এই জিনিসগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে এয়ারওয়ে মেইনটেনেন্স এর এই অ্যাপ্লায়েন্স গুলো আছে, এইভাবে মেইনটেইন করতে পারি। এছাড়াও ম্যানুয়াল মেথড আছে, তিন লিফ জ থ্রাস্ট আমরা বলি না, দ্যাট ওয়ান ইজ ম্যানুয়াল, ঠিক আছে? কিন্তু সব সময় তিন লিফ জ থ্রাস্ট করা যাবে না। কখন করা যাবে না? যদি আপনি সাসপেক্ট করেন যে তার সার্ভাইকাল স্পাইনে ইনজুরি আছে, ঠিক আছে, অথবা ম্যান্ডিবল ফ্র্যাকচার আছে, তখন কিন্তু আপনার সবসময় ওই যে তিন লিফ জ থ্রাস্ট করা পসিবল নাও হইতে পারে। তাইলে ম্যানুয়াল একটা ওয়েতে আমরা এয়ারওয়ে মেইনটেইন করতে পারি। আর সেকেন্ড হচ্ছে আমরা এই যে অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এয়ারওয়ে মেইনটেইন করতে পারি। এর মাঝে ডেফিনিটিভ এয়ারওয়ে বলা হয় দুইটাকে, একটা হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব আর আরেকটা হচ্ছে ট্রাকিওস্টোমি টিউব। ডেফিনিটিভ এয়ারওয়ে, কারণ এটাতে এয়ারওয়ের যে অংশটুকু থাকে সেইটা একদম মানে কনফার্ম করা যায় যে না, আপনার এয়ার এন্ট্রি এখন আপ টু ট্রাকিয়া পর্যন্ত হবে। আচ্ছা, এইটা একটু আইডেন্টিফাই করেন তো। এনিওয়ান, আপনারা হয়তো বলছেন একটা কল চলে আসছে, আমি মোবাইল ইউজ করতেছি তো, সেলফোন বারবার কল আসলে তখন হচ্ছে আবার এই লাইনটা ডিসকানেক্ট হয়। বলেন তো যে হোয়াট ইজ দিস, আইডেন্টিফাই করেন।
ট্রান্সফিউশন সেট। কেন ট্রান্সমিশন সেট? কারণ স্যার এটার মানে স্যার কাউন্টিং চেম্বারে দুইটা পার্ট আছে। মানে কাউন্টিং চেম্বারের স্যার একটা কম্পার্টমেন্ট পার্ট আর একটা হচ্ছে স্যার নিচেটা দুইটা মেমব্রেন। দুইটা কম্পার্টমেন্ট আছে, সহজ কথা তাই না? দুইটা কম্পার্টমেন্ট আছে, জি স্যার, উপরের কম্পার্টমেন্টটা খালি আর নিচেরটাতে হচ্ছে মেমব্রেন membrane আছে। আচ্ছা, কাউন্টিং চেম্বারের ফাংশন কি বলতে পারবেন কেউ? এই যে কাউন্টিং চেম্বার কেন নাম হইলো? স্যার কতটা ড্রপ প্রতি মিনিটে পড়ছে এটা মনে হয় কাউন্ট করা যায়। ভেরি গুড, ঠিক আছে। তাইলে আমরা দেখেন এই প্লাস্টিক স্পাইক যেটা আছে, এইটা হচ্ছে আমাদের এই যে ফ্লুইডের যে ইয়ে থাকে, কন্টেইনার থাকে ওর ব্যাগ থাকে, সেখানে ইনসার্ট করা থাকে। আর ড্রপ বাই ড্রপ এই কাউন্টিং চেম্বারে ফ্লুইডটা আসতে থাকে। এখানে ট্রান্সফিউশন সেট যেহেতু ব্লাডটা হয়তো আসবে, ব্লাড ওর ব্লাড প্রোডাক্ট আসবে, তাই তো? তো এখন হচ্ছে আমরা প্রত্যেক মিনিট আমরা একটা ঘড়িতে ঘড়ি নিয়ে যদি কাউন্ট করি যে প্রতি মিনিটে এখানে কয় ড্রপ আসলো, তাইলে আমরা এই ড্রপ থেকে হচ্ছে একটা মেজারমেন্টে যাইতে পারবো যে আমরা কি রেটে দিচ্ছি। আপনারা একটা সাধারণ হিসাব মনে রাখেন, যদি 1 লিটার ফ্লুইড থাকে এবং পার মিনিটে হচ্ছে আপনার 30 ড্রপস এর মতো আসে, ঠিক আছে? তাইলে এই ফ্লুইডের এক ব্যাগ ফ্লুইড কত সময় ধরে দেয়া যাবে? 1 লিটার ফ্লুইড 8 আওয়ার দেওয়া যাবে, ঠিক আছে? যদি 1 লিটার ফ্লুইড থাকে, তাকে যদি আমি 30 ড্রপস পার মিনিটে দেই, তখন এটা হচ্ছে 8 আওয়ার, 8 ঘন্টা মাঝে এটা শেষ হবে। 8 ঘন্টায় শেষ হবে। স্যার এই হিসাবটা কিভাবে করে স্যার? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি হিসাব করবেন কিভাবে বলি? আপনি মিনিটে কত ড্রপ যাচ্ছে, তাই তো? এটা আপনি হিসাব করলেন। হ্যাঁ? তাইলে মিনিটে কত ড্রপ গেল, আওয়ারলি কত ড্রপ গেল, এটা তাইলে আওয়ারলি আপনি বের করে ফেলবেন কত ড্রপ গেছে। আচ্ছা, 15 ড্রপস এ কত এমএল হয়? 1 এমএল হয়। পেডিয়াট্রিক্স এর ক্লাস হইছে কাদের ওয়ার্ডে? পেডিয়াট্রিক্স এর ক্লাস হয় নাই, ওয়ার্ড হয় নাই? জি স্যার আমাদের হয়েছে। আচ্ছা, ওইখানে দেখবেন যে আপনাদের কাউন্ট করা শেখায়। ওইখানে কিন্তু ওরা আরো সফিস্টিকেটেড মাইক্রোড্রপ ইউজ করে। হ্যাঁ? তো মাইক্রোড্রপ, কারণ ওইখানে একটা বুলেট লাগানো থাকে, ওই বুলেটে হচ্ছে মাইক্রোড্রপ কাউন্ট করা যায়। মাইক্রোড্রপ হচ্ছে গিয়ে মানে 1/4 অফ দ্য ড্রপ, অর্থাৎ 4 মাইক্রোড্রপে হবে 1 ড্রপ। আচ্ছা, 15 ড্রপে হবে 1 এমএল। তাইলে কাউন্টিং চেম্বারে যদি মিনিটে 30 ড্রপ যায়, তার মানে প্রত্যেক মিনিটে আপনি কত এমএল পাচ্ছেন? 2 এমএল পাচ্ছেন। তাইলে আপনার 60 মিনিটে কত এমএল হবে? 120 এমএল হবে। ঠিক আছে? এখন আপনি দেখেন যে মোটামুটি 8 ঘন্টায় কিন্তু আপনার 1000 এমএল, তাই তো? 1 লিটার মানে তো 1000 এমএল। আপনার মোটামুটি ভাবে 1000 এমএল শেষ হবে কিন্তু 8 আওয়ারে। এখন এই হিসাবটা সহজ, কিন্তু যখন হচ্ছে এই যে পোস্ট অপারেটিভ ফ্লুইড দেই, তখন দেখবেন বা ব্লাড দেই, তখন কিন্তু এই কাউন্ট করতে গেলে হুট করে যদি বলি তখন দেখেন মাথায় আসে না। আজকে আপনারা সকালে পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্লাস করেছেন বাহার স্যারের। দেখেন যে এই সোডিয়াম কতটুকু লাগে। ২ টা ইলেক্ট্রোলাইট খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে সোডিয়াম, আরেকটা হচ্ছে পটাশিয়াম। কারণ আ একটা থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার যে ফ্লুইড থাকে সেইটার একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম, টনিসিটি মেইনটেইন করার জন্য। সোডিয়ামের কত, টনিসিটি কত এক্সট্রা সেলুলার ফ্লুইডে? কি কনসেনট্রেশন এ থাকে? স্যার 135 to 145 মিলিমোল পার লিটার। ঠিক আছে। এই এই যে 135 to 145, আপনি দেখেন যদি ইন্ট্রাসেলুলার হয় তখন কিন্তু পটাশিয়ামটা সেই লেভেলের কাছাকাছি চলে যাবে, 135 এর কাছাকাছি, তাই তো? তাইলে জি স্যার। এই ২ টা হচ্ছে আমাদের মেজর ইলেক্ট্রোলাইট কম্পোনেন্ট। তো আমরা যখন ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট হিসাব করি, তখন আমরা তো খালি ফ্লুইড দেই না। ফ্লুইডের সাথে তার সোডিয়াম রিকোয়ারমেন্ট থাকে, পটাশিয়াম রিকোয়ারমেন্ট থাকে। তখন এই সোডিয়াম, পটাশিয়াম আমাদের ক্যালকুলেট করে দিতে হয়। এই ক্যালকুলেশনের সময় তখন আপনি হিসাব করবেন এইভাবে যে সারাদিনে তার ফ্লুইড কতটুকু দিতে যাচ্ছেন। সেই ফ্লুইডে এমন ফ্লুইড চুজ করতে হবে যে ফ্লুইডে আপনার তার সোডিয়াম রিকোয়ারমেন্ট মিট করবে, পটাশিয়াম রিকোয়ারমেন্ট মিট করবে। এখন সোডিয়াম রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন, সোডিয়াম একদম হয়তো আমরা একুরেটলি হুম, একুরেটলি আ না দিয়ে হয়তো
কম দেওয়া যাবে না, কিন্তু একটু বেশি দিতে পারি। কেন? সোডিয়ামটা খুব মানে তার রেনাল ফাংশন যদি ইনটেক থাকে, তাইলে এক্সট্রা যে সোডিয়াম ক্লোরাইড থাকবে সেটা এক্সপিরিয়েট হয়ে যায়। তবে হায়ার কনসেন্ট্রেশন, খুব বেশি হায়ার কনসেন্ট্রেশন দেওয়া যাবে না। একটা মানুষের ওয়েট হয়তো 70 কেজি, তাইলে 1 মিলিমোল পার কেজি পার ডে, এই রেটে তো সোডিয়াম দেওয়ার কথা। সারাদিনে হয়তো তার তাইলে 70 মিলিমোল লাগার কথা। এখন আমরা যদি 70 না দিয়ে সেটা হয়তো 80 দিয়ে দিলাম, এইটুকু সে ম্যানেজ করতে পারবে। কিন্তু যদি আমরা এখন 200 দেই, সেটা কিন্তু তার পক্ষে ম্যানেজ করা ডিফিকাল্ট। হুম আর পটাশিয়ামটা আরো সেনসিটিভ। পটাশিয়ামটা যেহেতু এক্সট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়াম কম থাকে, দেখেন, তাইলে অল্প পটাশিয়াম যদি বাড়ে তাইলেই কিন্তু আপনার হাইপারক্যালেমিয়ার ফিচার চলে আসবে। হ্যাঁ, পটাশিয়ামের রেঞ্জ কত এক্সট্রা সেলুলার ফ্লুইডে? 3.5 to 5.1। 3.5 to 5.1। তাইলে দেখেন বেশি কিন্তু পটাশিয়াম লাগবে না। আপনি যদি বিশেষ করে বলা হয় যে হাইপারক্যালেমিয়ার ফিচার চলে আসে, মানে একদম অবভিয়াস ফিচার আছে 7 এর উপরে চলে গেলেই, তাইলে 5.1 আর 7 খুব বেশি কিন্তু না। এই কারণে পটাশিয়ামটা আমরা খুবই কেয়ারফুলি দেই। এবং পটাশিয়াম দেওয়ার জন্য হচ্ছে রুল অফ 40 বলে একটা কথা আছে। হ্যাঁ, যে আপনি 1 লিটার পটাশিয়ামটা দেওয়া হয় ইনফিউশনে। ডাইরেক্ট যদি আপনি পটাশিয়াম দেন তাইলে কি হবে? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে এজ এ ইফেক্ট অফ হাইপারক্যালেমিয়া। তো ডাইরেক্ট আপনি হচ্ছে পটাশিয়াম বোলাস ডোজে দেওয়া যাবে না। এটা ইনফিউশনে ড্রপ বাই ড্রপ স্লোলি দিতে হবে। তো আমরা যে 1 লিটার ফ্লুইডের সাথে মিক্স করে দেই পটাশিয়াম, তো সেই ক্ষেত্রে কি হয়, 1 লিটারে কতটুকু দেওয়া যায়? হাইয়েস্ট লেভেল, ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 40 মিলিমোল দেওয়া যায়। নট মোর দেন 40 মিলিমোল। এবং সেইটা মানে 1 আওয়ারে এই 40 মিলিমোলের বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? আমরা যে তার হাইপোক্যালেমিয়া হইছে, আমরা রেপিডলি, ঠিক আছে, সিরিঞ্জে পটাশিয়াম সল্ট যেটা সলিউশন থাকে সেটা রেপিডলি নিয়ে পুশ করতে পারবো না। আমাদের ড্রপ বাই ড্রপ ডিপেই দিতে হবে। তাইলে এই ২ টা জিনিস আমাদের সবসময় কাউন্ট করে করে দিতে হবে। আর ফ্লুইড রিকোয়ারমেন্ট, ফ্লুইড কতটুকু লাগে? 30 to 40 ml পার কেজি পার ডে। এখন এই যে গ্যাপ 30 to 40 কেন? দেখেন, আপনাদের যদি কোল্ড ওয়েদার থাকে সেখানে সোয়েটিং কম হয়। হুম? তখন এই যে ইনভিজিবল লস আমরা বলি, সেই ইনভিজিবল লসটা কম হয়। তখন হয়তো আমাদের 30 মিলিমোল দিলেই হবে। তার রিকোয়ারমেন্ট 30 মিলিমোল থাকবে। কিন্তু হট হিউমিড ক্লাইমেট যখন থাকবে তখন, হ্যাঁ, সোয়েটিং হইতে থাকে। তখন কিন্তু আপনি তাকে 40 মিলিমোল পার কেজি পার ডে দিতে হবে। এটা একটা মানে হেলদি অ্যাডাল্ট এর ক্ষেত্রে। কখনো যদি আপনার তার রেনাল ফাংশন ডিটেরিওরেট করে, তখন কিন্তু আবার ফ্লুইড হচ্ছে গিয়ে আপনাদের কমায় দিতে হবে। সল্ট যেটা কনটেন্ট থাকে, ইলেক্ট্রোলাইট কনটেন্ট, সেটা হচ্ছে মেজার করে করে দিতে হবে। ওকে, ঠিক আছে। এইটা নিয়ে একটা ক্লাস নেওয়া যায় যদি সময় থাকে। আপনাদের এই সেশনের পরে যদি কোনোদিন সময় থাকে, একটু বলার চেষ্টা করবো যে আপনাদের ফ্লুইড ইলেক্ট্রোলাইট নিয়ে বলার চেষ্টা করবো। যে সবচেয়ে ভালো আছে এই যে আরসিএস কোর্স ম্যানুয়াল যে বইটা আছে, ঠিক আছে? ওই বইতে, আরসিএস এর বইটাতে ভালো আছে। একটু মানে ডিফিকাল্ট ইয়েতে লেখা, মানে এটা ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট। এই কারণে প্রথমবার পড়তে গেলে একটু কষ্ট হয়। কিন্তু বারবার পড়লে দেখবেন যে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এইটা খুবই মানে গুছানো ভাবে দেওয়া আছে। আপনি এত সুন্দর করে ইনফরমেশন খুব কম বইতে পাবেন। ওকে, তাহলে ট্রান্সফিউশন সেট গেল। দিস ওয়ান ইজ ইনফিউশন সেট। ঠিক আছে? আপনারা জানেন। এখন ইনফিউশন সেট দিয়ে আমরা কি কি দিতে পারি? একটা ফার্স্ট কথা হচ্ছে আমরা ইন্টারভেনাস ফ্লুইড দিতে পারি। সেকেন্ড, আমরা চাইলে নিউট্রিশনও দিতে পারি। আপনাদের যে পরীক্ষায় কিন্তু নিউট্রিশনের, বিশেষ করে ভাইভায় নিউট্রিশনের অংশটুকু জরুরি। এন্টেরাল এন্ড প্যারেন্টাল নিউট্রিশন। ঠিক আছে? ২ টাই ইম্পোর্টেন্ট। প্যারেন্টাল নিউট্রিশন যেটা আছে, সেটা কি কি রুটে দেওয়া যায়? সেন্ট্রাল ভেনাস লাইন আর পেরিফেরাল ভেনাস লাইন। ঠিক আছে? হ্যাঁ, এই ২ টা নিয়ে ভেরি লেভেল ডিটেইলস লেখা আছে। আপনারা চেষ্টা, এটা মনে হয় চ্যাপ্টার 19। ঠিক আছে? ১৯ নাম্বার চ্যাপ্টার প্রিন্সিপাল অফ সার্জারিতে ১৯ নাম্বার চ্যাপ্টারে আছে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন যদি সময় পান আপনারা।
এই নিউট্রিশন সার্জারিতে খুবই ইম্পর্টেন্ট, কারণ পোস্ট অপারেটিভ পেশেন্টের নিউট্রিশন মেনটেন করতে হয়, প্রি অপারেটিভ পেশেন্টেরও কিন্তু নিউট্রিশনটা এডুকেট হইতে হয়, নাইলে সার্জারির যে আউটকাম সেইটা এডুকেট হবে না। ওকে, দিস ওয়ান আগে রুল কটন বললেন, আর এটাও একটা রুল। কি রুল? রোল গজ, রোল গজ। ভেরি গুড, ঠিক আছে। কি কাজে লাগে? স্যার ব্যান্ডেজ অথবা স্যার স্প্লিন্ট। স্প্রিং, ঠিক আছে। স্প্লিন্টে তো লাগেই, ঠিক আছে। স্প্লিন্ট, কাস্ট এগুলা অ্যাপ্লাই করতে লাগে, কিন্তু মনে রাখবেন যে যদি আপনি খালি এটা ইউজ করেন তাইলে ব্যান্ডেজে একটা পয়েন্ট, আর একটা হচ্ছে স্লিং, ঠিক আছে। আমরা এই যে হাতকে ঝুলায় রাখি অনেক সময়, কলার এন্ড কাফ স্লিং ইউজ করি, ঠিক আছে। এই কলার এন্ড কাফ স্লিং তৈরি করতে গেলে এই আপনার হচ্ছে রোল গজ লাগবে, কিন্তু ওইটা অন্য জিনিস দিয়েও তৈরি করা যায়, মানে লিনেন দিয়েও তৈরি করা যায়। ওকে, দিস ওয়ান ক্র্যাব ব্যান্ডেজ। ক্রেপ ব্যান্ডেজ। এখন কি কি কাজে লাগে? তিনটা কাজে লাগে, তিনটা ফাংশন বলবেন। অনেকগুলা স্যার কাজে লাগে, এটা মনে রাখবেন বেশি করে। বলেন। সাপোর্ট দ্য ইনজুর্ড জয়েন্ট, ভেরিকোজ ভেইন কে স্যার এনসার্কেল করে, মানে কম্প্রেশন স্ট্রোকিং এর জন্য ভেরিকোজ ভেইনকে এনসার্কেল করে রাখা। আর একটা হচ্ছে স্যার ডিপ ভেইন থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য স্যার এটা ইউজ করা হয় ওকে, ব্যান্ডেজ হিসেবে। ঠিক আছে। ওইখানেও কিন্তু এই যে এটার মেইন দেখেন, এটা ইলাস্টিসিটি আছে। রোল গজের কিন্তু কোনো ইলাস্টিসিটি নাই, হ্যাঁ, এটার ইলাস্টিসিটি আছে। ফলে এই যে কম্প্রেশন দেওয়ার জন্য আপনি ফোর্সফুলি যদি এটাকে পেঁচান একটা জায়গায়, এটা কম্প্রেস করে রাখবে, কম্প্রেশন স্ট্রোকিং এর মতো। এই ফাংশনের কারণেই কিন্তু ওই যে ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেনশন আমরা ব্যবহার করি কম্প্রেশন স্ট্রোকিং হিসাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, দিস ওয়ান রুল কটন, ঠিক আছে। আচ্ছা, এটা কি? স্যার ড্রেনেজ টিউব। ব্রেইন টিউব, ঠিক আছে। ব্রেইন টিউব কিভাবে চিনবেন? এখানে দেখেন কোনো স্টপার নাই, ঠিক আছে। তার এক্সটার্নাল ওরিফিসে কোনো স্টপার নাই, আর যে ইন্টারনাল যে এন্ডটা থাকে সেইখানে মাল্টিপল আইজ আছে, ঠিক আছে। এইখানে মাল্টিপল আইজ আছে। ওকে, দিস ওয়ান এইগুলো প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড, ঠিক আছে। কি কাজে লাগে? প্লাস্টার দিতে কাজে লাগে, নামেই তো আছে। হ্যাঁ, এখন প্লাস্টার ডিফারেন্ট টাইপের হইতে পারে। আপার লিম্বে কিছু প্লাস্টার দেওয়া হয়, লোয়ার লিম্বে কিছু প্লাস্টার দেওয়া হয়। আপার লিম্বের প্লাস্টারকে সাধারণত লং আর ব্যাক স্ল্যাব বলা হয়, আর শর্ট আর্ম ব্যাক স্ল্যাব বলা হয়। এমনি লোয়ার লিম্বেও, ঠিক আছে, শর্ট আর্ম বা লং আর্ম এইভাবে ভাগ করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলেন যে এই ফুল প্লাস্টার আর ব্যাক স্ল্যাবের পার্থক্য কি? ফুল প্লাস্টারের ক্ষেত্রে আমরা যে কাজটা তৈরি করি সেটা হচ্ছে পুরা লিম্বকে এনসার্কেল করে তৈরি করা হবে, আর ব্যাক স্ল্যাবের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সারফেসকে, হয় ফ্লেক্সর সারফেস অর এক্সটেনসর সারফেসকে সাপোর্ট দিবে, ঠিক আছে। পুরোটাকে এনসার্কেল করা হবে না। তাইলে এইটাই হচ্ছে ফুল প্লাস্টার আর হচ্ছে ব্যাক স্ল্যাবের পার্থক্য। আচ্ছা, এইটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, এইটাও দেখছেন। ওকে, তাইলে আপনাদের মোটামুটি গত ক্লাসের অ্যাপ্লায়েন্স গুলো একবার রিভাইজ, এইটা আইডেন্টিফাই করেন, বাকি যে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চন গুলা সেগুলা কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড কোয়েশ্চন গুলা একটু আপনারা যদি
মাথায় রাখেন পারবেন, কিন্তু আইডেন্টিফাই করাটাই পরীক্ষার সময় চট করে মনে করাটাই হচ্ছে ডিফিকাল্ট। আচ্ছা, এখন আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি। হাউ টু অ্যাপ্লাই কাস্ট, তাই না? এক একটা এক এক সাইজের আছে। তারপর একটা সিজার সে নিয়ে রেখেছে। আর এই দেখেন, এই যে প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড যেগুলো আছে, সেটাও এক একটা এক এক সাইজের আছে। কারণ কোন পেডিয়াট্রিক এই যে সাইজের লাগবে, এডাল্টে কিন্তু তার থেকে লার্জার লাগবে। একটা কন্টেইনার বা ড্রামে সে কিছু পানি নিয়ে রেখেছে এই প্লাস্টার অফ প্যারিস ব্যান্ডকে সোক করার জন্য। আচ্ছা, ইউজুয়ালি আমরা যখন প্লাস্টার করি তখন হচ্ছে নিউট্রাল পজিশন রাখা হয়। হুম, যখন ফ্র্যাকচার সাইড থাকে তখন রিডাকশনের পরে প্লাস্টার করার আগে তাকে নিউট্রাল পজিশনে রাখা হয়। আর কখনো কখনো হচ্ছে ফাংশনিং পজিশন। ফাংশনিং পজিশন হইতে পারে যে পেন হোল্ডিং। যেমন বিশেষ করে হচ্ছে হ্যান্ডের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে পেন হোল্ডিং ম্যানারে রাখা হয়, যাতে সে, বা গ্লাস হোল্ডিং ম্যানার, বিশেষ করে অর্থোপেডিক্স দুইটাই বলে পেন হোল্ডিং বা গ্লাস হোল্ডিং, যাতে সে গ্লাস হোল্ড করতে পারে। ইউজুয়ালি নিউট্রাল পজিশনে রাখা হয়, কিন্তু পজিশন একটা ইম্পর্টেন্ট থিং। এটা অর্থোপেডিক্স এ যখন ক্লাস হবে তখন হয়তো বলা হবে আপনাদের যে কোনটাতে কোন পজিশন রাখলে সুবিধা হয়। প্রথমে সে একটা স্টকিং এর মতো পরিয়ে দিল, যাতে তার হাতে কোনো ইরিটেশন না হয়। এই কাজটা অনেক সময় আছে আমরা এই যে রুল কটন ইউজ করে করি। যে এখন যে রুল কটন দিয়ে সে এইটাকে পেডিং করবে, আমরা হয়তো ডাইরেক্টলি রুল কটনই ব্যবহার করি, স্টকিং ব্যবহার না করে। তবে স্টকিং ব্যবহার করলে তার ইরিটেশন যেটা আছে, ঠিক আছে, সেটা কমে। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড, ওয়াটারে সোক করা হইলো। যে এক্সট্রা ওয়াটার যেটা আছে সেটা, ঠিক আছে, চিপে ফেলে দেওয়া হইলো। দেখেন এখন এই
হিনেন যেটা আছে সেটা পেঁচিয়ে দেওয়া হচ্ছে তার এর দিকে। ফিঙ্গারকে ফ্রি করা হয়, হেড অফ দ্য মেটাটার্সাল পর্যন্ত থাকে। দিস ওয়ান ইজ ফুল ক্লাস্টার, কারণ পুরাটাকে এনসার্কেল করে দেওয়া হচ্ছে। আর কাস্ট যখন আমরা বিশেষ করে ব্যাকস্ল্যাব দেই তখন কিন্তু একটু অন্যভাবে তৈরি করি। দিস ওয়ান ইজ ফুল ক্লাস্টার। রাফ এজ গুলাকে মোল্ড করে দেওয়া হচ্ছে। আর শেপ অফ দা লিম সেটার জন্য একটু মোল্ডিং করতে হয়। লিম্বের যে শেপ থাকে সেই শেপের মতো যেন হয়, এই কারণে দেখেন সে মোল্ড করে দিচ্ছে। এক্সট্রা যে স্টকিং টুকু আছে সেটা আমরা সরিয়ে নিলাম। এখন হচ্ছে ওই যে সেকেন্ড রুল যেটা আছে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটাও কিন্তু প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড। আর একটা মিনিমাম থিকনেস না থাকলে যে কাজটা তৈরি হবে সেটা কি ব্রেকডাউন হয়ে যেতে পারে। এই কারণে একটা মিনিমাম থিকনেস মেনটেন করা হয়। হ্যান্ডের ক্ষেত্রে একরকম থিকনেস, আর লোয়ার লিম্বের ক্ষেত্রে থিকনেস কিন্তু বেশি হবে। আপার লিম্ব থেকে লোয়ার লিম্বের থিকনেসটা বেশি হয়। দেন এগেইন মোল্ডিং। অপোজিশন মুভমেন্টটা আছে কিনা দেখা হয়, কারণ থাম্বের একটা ইম্পর্টেন্ট ভাইটাল মুভমেন্ট কিন্তু অপোজিশন। ওই যে বললাম যে পেন হোল্ডিং, এই দেখেন এখন অপোজিশন মুভমেন্ট থাকা মানে সে কিন্তু পেন হোল্ড করতে পারবে। সেম ওয়েতে সে এখন যদি তাকে একটা গ্লাস হোল্ড করতে দেওয়া হয়, গ্লাস হোল্ড করতে পারবে। কিন্তু আমরা যদি একদম মানে নাকলের উপরে চলে আসতাম প্লাস্টার, তখন কিন্তু দেখা যেত যে আর এই ফাংশন গুলা ইনটেক্ট থাকতো না। আচ্ছা, এটুকুতে কারো প্রশ্ন আছে কিনা? খেয়াল করেন এখানে স্টেপ গুলা কি। প্রথম কথা হচ্ছে আমরা ফ্র্যাকচার সাইডটাকে আইডেন্টিফাই করি, সেটাকে রিডিউস করা হয়। হ্যাঁ, অর্থাৎ এক্সাক্ট হচ্ছে প্রিভিয়াস অ্যালাইনমেন্টে নিয়ে আসা হয়। দেন আমরা সেটাকে পজিশনিং করি। এই পজিশনিংটা এক এক সময় এক এক রকম হইতে পারে। নিউট্রাল পজিশন মানে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আর ফাংশনিং পজিশন হইতে পারে যেমন লিম্বের ক্ষেত্রে, বিশেষ করে হ্যান্ডের ক্ষেত্রে এই ফাংশনিং পজিশনটা মেনটেন করা হয় অনেক সময়। আর পজিশনের পরে আমরা করি হচ্ছে প্যাডিং।
সেটা এই যে রুল কটন যেটা আছে আর এইখানের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে স্টকিং এবং রুল কটন দুইটা ব্যবহার করা হয় পেডিং এর জন্য। দেন আমরা এই যে প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড যেটা আছে সেটাকে ওয়াটারে সোক করি। সোক করার পরে এক্সট্রা ওয়াটারটাকে রিমুভ করি। দেন হচ্ছে এটা দিয়ে আমরা একটা মোল্ড তৈরি করি চারদিকে এনসার্কেল করে করে। এনসার্কেল করে করে একটা মোল্ড তৈরি করি। এই মোল্ডটা আপার লিম্বের ক্ষেত্রে লেস থিক হয়, লোয়ার লিম্বের ক্ষেত্রে মোর থিক হয়। হুম, আচ্ছা। দেন আমরা ওই যে তার ফিঙ্গারের ফাংশন গুলো আছে সেটা দেখি এবং তার ওই যে হাতের যে এক্সট্রা যে ইয়ে আছে সেটাকে মানে এক্সট্রা পেডিং যদি থাকে সেটাকে রিমুভ করি। তার হাতে যদি কোনো প্লাস্টার অফ প্যারিসের পাউডার লেগে থাকে সেটাকে রিমুভ করি। এইটুকু হচ্ছে স্টেপ। দেখানোর কারণ হইলো যে দেখেন আমরা এইখানে অনেকগুলা কিন্তু অ্যাপ্লায়েন্স দেখেছি। রুল কটন দেখেছি, গজ দেখেছি, তারপর হচ্ছে প্লাস্টার অফ প্যারিস ব্যান্ড দেখেছি। কিন্তু এটার ফাংশন কোথায় ব্যবহার হয় এটা যদি আমরা একবার না দেখি তাইলে এটা মাথায় থাকবে না। এইটুকুতে কারোর প্রশ্ন আছে কিনা? স্যার রিডিউস করার পর সেটা কি কনফার্ম কি মানে এক্স-রে করে কনফার্ম করা হয় নাকি এমনিতেই কনফার্ম না হয়েই ব্যান্ডেজ করে ফেলে? আচ্ছা, যদি সিআর থাকে অর্থাৎ অপারেশন থিয়েটারে যদি আপনার এক্স-রে করার ফেসিলিটি থাকে তাইলে তখন একটা এক্স-রে করা হয়। আর যদি হচ্ছে সিআর না থাকে, ঠিক আছে? তাইলে হচ্ছে আপনার ওই যে ক্লিনিক্যালি জাজ করা হয় যে এটা রিডিউস হইছে কিনা। সেইটা জাজ করে প্লাস্টার করা হয়। প্লাস্টার করার পরে একটা এক্স-রে নেওয়া হয়। আর আপনি এখন রুগীকে যদি ইমমোবিলাইজ না করে পাঠান এক্স-রে করতে, তাইলে আবার কিন্তু সেটা এই যে রিডিউস কন্ডিশনে অর্থাৎ একই অ্যালাইনমেন্টে রাইট অ্যালাইনমেন্টে আছে এই অ্যালাইনমেন্টে নাও থাকতে পারে। কারণ অলরেডি ফ্র্যাকচার সাইট তো মোবাইল, তাই না? যেখানে ফ্র্যাকচার হয় সেই জায়গায় যদি কমপ্লিট ফ্র্যাকচার হয় তাইলে সেটা কিন্তু মোবাইল। এই কারণে যেখানে সিআরএম আছে সেখানে একটা এক্স-রে নেওয়া হয় রিডিউস করার পরে। আর সিআরএম ফেসিলিটি না থাকলে ক্লিনিক্যালি জাজ করা হয় যে না রাইট অ্যালাইনমেন্টে আছে কিনা। রাইট অ্যালাইনমেন্টে থাকলে প্লাস্টার করা হয়, দেন এক্স-রে করতে পাঠানো হয়। ওকে স্যার। স্যার পজিশনিং এর পরের পয়েন্ট আরেকবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, পজিশন করার পরে এই যে পেডিং করা হয়, ঠিক আছে? পেডিং যেটা ওই যে বললাম যে তার এই মোল্ড যখন তৈরি হয়ে যাবে তখন এটা কিন্তু একটা রাফ সারফেস। আপনি যদি আপনার স্কিনের সাথে একটা রাফ সারফেসের কন্টিনিউয়াস ফ্রিকশন হয়, আপনি তো একটা প্লাস্টার বা কাস্ট মিনিমাম 2 উইকস থাকে। কখনো কখনো হচ্ছে 6 উইকস থাকে, কখনো কখনো লোয়ার লিম্বের ক্ষেত্রে 8 উইকস পর্যন্ত থাকে। এই কন্টিনিউয়াস যে ফ্রিকশন হবে তখন স্কিনে ইনজুরি হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাব্রেশন হবে, ইনজুরি হবে। এই কারণে হচ্ছে এটা পেডিং দেওয়া হয়। তার চারদিকে কটন দিয়ে প্যাডের মতো করে দেওয়া হয় যাতে এই ফ্রিকশনটা প্রিভেন্ট করা যায়। আচ্ছা, সেকেন্ড ইম্পোর্টেন্ট থিং হচ্ছে এই পেডিং এর আরেকটা ইম্পোর্টেন্ট আছে। একটা হচ্ছে ফ্রিকশন প্রিভেন্ট করা, আরেকটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য কম্পার্টমেন্টাল সিনড্রোম। যখন পেডিং থাকে দেখেন মোল্ডের ভিতর কিন্তু এয়ার নাই। সেটা একদম হচ্ছে গিয়ে একটা হার্ড সারফেস। হ্যাঁ? কিন্তু কটনের ভিতর কিন্তু দেয়ার ইজ মাচ এয়ার। ফলে এটাকে কিন্তু প্রেস করা যায়। আপনি একটা কটন রুলকে কিন্তু প্রেস করতে পারবেন। হুম? ফলে এটা কিছু স্পেস, হ্যাঁ, পটেনশিয়াল স্পেস তৈরি করে। এখন একদম কাজটা যদি হচ্ছে গিয়ে টাইট করে আপনার লিম্বে এনসার্কেল করে দেওয়া হয়, তাইলে কি হবে? আফটার ফ্র্যাকচার যেকোনো লিম্বে ইডিমা হয়। হুম? এইটাও তো একটা ইনজুরি। সে ইনফ্লামেশন তৈরি করবে। এখন ইডিমা যখন হবে তখন লিম্বের সাইজ স্বাভাবিক থেকে হচ্ছে একটু এনলার্জ হবে। তার ডায়ামিটারও বাড়বে। এখন আপনি তাকে হচ্ছে ফুল প্লাস্টার করে দিছেন। এখন ভিতরে সে কিন্তু এনলার্জ হচ্ছে। এই এনলার্জমেন্ট কি করবে? তার যে কম্পার্টমেন্ট গুলা আছে, হুম? ঠিক আছে? মাসল কম্পার্টমেন্ট যেটা আছে সেই কম্পার্টমেন্টের প্রেসার ইনক্রিজ করবে। আর এই কম্পার্টমেন্টের ভিতর দিয়ে কিন্তু অথবা ২ কম্পার্টমেন্টের জাংশন দিয়ে যাচ্ছে হচ্ছে ভেসেল গুলা। ফলে দেখা যাবে যে এই ভেসেলের উপর প্রেসার তৈরি করবে। এখন যখন ভেসেলের প্রেসার আর কম্পার্টমেন্টের প্রেসার আ সমান হবে তখন ভেইনের যেটা আছে সার্কুলেশন সেইটা বন্ধ হয়ে যাবে বা ইনক্রিজ যখন হয়ে যাবে কম্পার্টমেন্টাল প্রেসার যখন রেইজ করবে মোর দেন ভেসেলের প্রেসার তখন ফার্স্ট হচ্ছে ভেইনের ভেনাস প্রেসার কম থাকে। ফলে ফার্স্ট
ভেনাস ড্রেনেজ বন্ধ হবে। এখন ভেনাস ড্রেনেজ বন্ধ হওয়ার পরে আরো কনজেশন হবে। আর্টারি দিয়ে ব্লাড আসতেছে কিন্তু ভেনাস ড্রেনেজ হচ্ছে না। ফলে লিম্ব হচ্ছে আরো সোয়েলেন হবে। এখন আল্টিমেটলি আর্টারিয়াল সাপ্লাইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় কম্পার্টমেন্টাল সিনড্রোম। এই জিনিসটাকেও কিন্তু টু সাম এক্সটেন্ট আমাদের প্রিভেন্ট করে এই পেডিংটা। একটা পটেনশিয়াল স্পেস রেখে যায়। যেহেতু সে তার ভিতর হচ্ছে মাছ এয়ার আছে, সেটা কম্প্রেসেবল, ফলে সে এই যখন হচ্ছে আপনার ইডিমা হয়েও যদি লিম্ব একটু সোয়েলেন্ট হয়, তখন এই পটেনশিয়াল স্পেস যেটা আছে, এই পেডিং এর কারণে সেই স্পেসটা ইউজ করবে। ফলে কম্পার্টমেন্টাল সিনড্রোম হবে না। তারপরও হচ্ছে যেকোনো প্লাস্টার বা কাস্ট করার পরে পেশেন্টকে বারবার কতগুলো ডেঞ্জার সাইন হচ্ছে মানে তাকে নোটিশ করতে বলা হয় যে আপনি এটা চেক করবেন। একটা হচ্ছে গিয়ে হ্যাঁ, এক্সেসিভ পেইন। ফ্র্যাকচারে পেইন থাকবেই কিন্তু এই পেইন থেকেও ফ্র্যাকচারে যে তার ফ্র্যাকচারের পরে যে পেইন সেই পেইনটা যদি হঠাৎ করে ইনক্রিজ করে, হুম, তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তার ডিস্টালে যদি নার্ভ লাগে, সেন্সেশন লস হয়। থার্ড হচ্ছে গিয়ে তার হুম, পেইল হয়ে যায়। লিম্বের ডিস্টাল পার্টটা যদি পেইল হয়। আর ফোর্থ, এটা পেশেন্ট বুঝবে না। আমরা হয়তো বুঝবো যে কোল্ড আর মানে কি আপনার ব্লাড সাপ্লাই যে যখন বন্ধ হবে ডিস্টাল পালসার পাওয়া যাবে। এই ডেঞ্জার সাইন গুলো যদি পেশেন্ট মার্ক করে তাহলে সাথে সাথে হচ্ছে আপনার এই প্লাস্টার বা কাস্টকে রিমুভ করতে হবে টু প্রিভেন্ট কম্পার্টমেন্টাল। পেশেন্টকে কিন্তু বলে দেওয়া হয়, কাজ দেওয়ার পরে বলে দেওয়া হয় আফটার ফ্র্যাকচার যদি আমরা এইরকম প্লাস্টার দেই তখন কিন্তু তাকে এই জিনিসগুলো নোটিফাই করতে বলা হয় যে আপনি এই জিনিস খেয়াল রাখবেন, যদি সমস্যা হয় আমাদের কাছে আসবে। প্লাস্টারের কারণে ডেভাস্টেটিং ইভেন্ট হয়েছে, এরকম বহুত রোগী আছে যে একটা পেরিফেরিতে প্লাস্টার করে দেওয়া হয়েছে, পেশেন্ট পরে হচ্ছে পুরা একদম গ্যাংগ্রিনাস লিম্ব নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চা আসছে, এরকম ঘটনাও কিন্তু মানে আমাদের অভিজ্ঞতায় আছে। তো এই জিনিসগুলা মনে রাখবেন যে প্লাস্টার যখন করা হয় তখন তাকে এই ডেঞ্জার সাইন গুলা নোটিশ করে কিনা, করলে আর্লি যেন সে হসপিটালে আসে টু রিমুভ দ্য প্লাস্টার এন্ড কাস্ট, তাকে অ্যাডভাইস করে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট আপনাদের যেটা কমনলি হচ্ছে পরীক্ষায় দেওয়া হইতো প্রসিডিউর স্টেশনে। প্রসিডিউর স্টেশন কিন্তু খুব আগে দেওয়া হয় নাই। গত বছর ২ আগে একটা মিটিং থেকে বলা হয়েছিল যে একটা স্টেশন হয়তো আপনার প্রসিডিউর স্টেশন থাকবে। কিন্তু এখনকার পরিস্থিতিতে এখন তো যত সম্ভব হচ্ছে টাচ এভয়েড করে যাওয়া যায়। এরকম হয়তো পরীক্ষা নেওয়া হবে। প্রসিডিউর স্টেশন কতদূর দেওয়া সম্ভব জানি না। কিন্তু আপনারা একটু দেখে যেতে পারেন। স্যার প্রসিডিউর স্টেশনে কি স্যার প্রসিডিউরটা করে দেখানো লাগে? হ্যাঁ, করে দেখানো লাগে। স্যার এইটা প্লাস্টার ধরেন প্লাস্টার আমাদের করতে হবে? না, প্লাস্টার করে দেওয়া লাগবে না। ইউজুয়ালি যেটা থাকে আমরা যেগুলা দিছি ১টা ২টা পরীক্ষায় সেটা একটা হচ্ছে গিয়ে এই গ্লোভিং টেকনিক। ঠিক আছে? সাধারণত হচ্ছে এই যে গ্লাভিং টেকনিকই থাকে। আরেকটা জিনিস দেওয়া হয় যে গাউনিং। হ্যাঁ? আমরা ওই যে সার্জারি ওয়ার্ডে কিভাবে স্ক্রাব আর গাউন আ ইয়ে করি, সার্জিক্যাল স্ক্রাব নেওয়ার পরে আমরা কিভাবে গাউন পরি এইটা সাধারণত দেওয়া হইতো। বে এইটাও খুব বেশি দেওয়া হইছে এরকম না। মেইনলি হচ্ছে গ্লাভিং টেকনিকটাই দেওয়া হইছে। এই কারণে আমরা এইবার আর খুব বেশি প্রায়োরিটাইজ করব না প্রসিডিউরটাকে। আমরা মেইনলি হচ্ছে ইন্সট্রুমেন্ট, এক্স-রে, স্পেসিমেন, অ্যাপ্লায়েন্স এই ৪ টাতে বেশি প্রায়োরিটাইজ করব। আর অপারেটিভ সার্জারি থেকে যেহেতু একটা স্টেশন মাস্ট থাকবে, আপনাদের এই যে অপারেটিভ সার্জারির যে ভিডিওগুলা আমরা দেখেছি, দেখেন আমরা কিন্তু অলরেডি ২টা ভিডিও দেখেছি। একটা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি আর আরেকটা হচ্ছে অ্যাবসেস ড্রেনেজের। এই ২টাই আমি আপনাদের দিয়ে দিব। হুম? এই ২টার স্টেপ গুলা আপনারা একটু লিখে নিবেন। ওই ভিডিওগুলা কিন্তু স্টেপ ওয়াইজ দেওয়া আছে। প্রত্যেকটা দেখবেন যে একটা সাবটাইটেলে আপনার হচ্ছে স্টেপ দেওয়া আছে যে এখন কি করতেছে। তার বলার পরে শুরু হইছে। এই স্টেপ গুলা আপনারা একটু লিখে নিবেন।
আপনাদের খাতায় নোট করে নিবেন। পরীক্ষার সময় তো আর আপনি ভিডিওতে এই দেখছি, ওই দেখছি এভাবে বলতে পারবেন না। এই যে ৪ টা বা ৫ টা স্টেপ আছে, এটা একটা খাতায় বা আপনার ওই যে বই থেকে আপনি OSPI পড়তেছেন বা যেখান থেকে আপনি OSPI গুলা কালেক্ট করে রাখছেন, ওই জায়গায় ওই স্টেপ গুলা লিখে রাখবেন। তাইলে পরীক্ষার আগে রিভাইজ দেওয়া সহজ। আর অপারেটিভ সার্জারি আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হইলো যে ইনসিশন গুলা আসে এবং ওই ইনসিশন যখন দেওয়া হয় তখন অ্যাবডোমেনে বিশেষ করে ল্যাপারটমির ক্ষেত্রে অ্যাবডোমেনে এন্ট্রির ক্ষেত্রে কোন লেয়ার হচ্ছে আপনার করতে হয়, কাট ডাউন করতে হয় বা আপনার হচ্ছে লেয়ার পাওয়া যায়। এটা অনেক সময় কোয়েশনে আসে। এই কোয়েশনটা আপনারা একটু দেখে নিবেন। ঠিক আছে? এখন তাইলে আমরা ওপেন গ্লোভ টেকনিক এইটা একটু দেখে নেই। জাস্ট একটা প্রসিডিউরই দেখেন। আমি অন্য প্রসিডিউর গুলাকে একটু বেশি প্রায়োরিটাইজ করব না। এইখানে দেখেন গ্লাভসের প্যাকেট খোলার পরে আমাদের এইরকম একটা পাওয়া যায়। ঠিক আছে? দেখেন এখানে রাইট এবং লেফট লিখা আছে। তার মানে এটা আপনার রাইট হ্যান্ড এর জন্য, এটা লেফট হ্যান্ড এর জন্য। আর উপরে দেখেন সাইজ লেখা আছে। এখানে 7 সাইজের গ্লাভস। এখন এই গ্লাভসের প্যাকেটটা ছেড়ে দিলে আবার আগের জায়গায় বারবার চলে যায়। এই কারণে দেখেন তাকে এমনভাবে প্যাকেটটাকে ভাঁজ করে নিল একটা এন্ডকে যাতে আর প্যাকেটটা আগের জায়গায় না যায়। এবং এই গ্লাভসে একটা স্টেরাইল পার্ট আর একটা আনস্টেরাইল পার্ট থাকে। এই যে এখন আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখা হইলো ওইটা আনস্টেরাইল পার্ট। আর উপরে যেটা অংশ থাকে ফিঙ্গার যেগুলা অর্থাৎ তার ইন্টারনাল সারফেস যেটা আপনার স্কিনের সাথে কন্টাক্ট থাকবে সেটা আনস্টেরাইল। কারণ স্কিনকে কিন্তু অটোক্লেভ করা যায় না বা কোনোভাবে স্টেরাইল করা যায় না। আপনি নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরাকে এলিমিনেট করতে পারবেন না স্কিন থেকে। তাদের স্কিন নিজেই ডিস্ট্রাক্ট হয়ে যাবে। আর আউটার সারফেস যেটা সেটা স্টেরাইল। তাইলে দেখেন হোল্ড করতে হবে বা টাচ করতে হবে সবসময় আনস্টেরাইল পার্ট বা ইনার সাইডকে। দেখেন হোল্ড করছে সে কিন্তু গ্লাভস ভাঁজ করা অর্থাৎ তার ইনার সাইড। হ্যাঁ? এখন সেটা বাইরে আছে কিন্তু ভাঁজ করা বলেই বাইরে আছে। সেটা কিন্তু ইনার সাইড। দেখছেন? এখন এই যে একটা দেখাইলো এটা কিন্তু অলরেডি আপনি যেহেতু টাচ করছেন এই জায়গাটা আনস্টেরাইল। আর এই যে ফিঙ্গার যেগুলা এটা কিন্তু আবার স্টেরাইল পার্ট। কারণ এটা এখন এক্সটার্নাল সারফেস। সুতরাং সে দেখেন ফিঙ্গার গুলো এমনভাবে ওই ভাঁজের ভিতরে শুধুমাত্র যাতে এক্সটার্নাল সারফেস টাচ হয় এইভাবে ধরছে। আর একটা জায়গায় সে ইন্টারনাল সারফেসকে টাচ করছে কিন্তু এটাকে হুম কিভাবে সে সমাধান করে দেখেন। ফিঙ্গার গুলা ঠুকলো, টান দিল এবং দেখেন ওই যে ওই জায়গাটা ধরেছিল তো এই জায়গাটাকে এমন ভাবে ঘুরিয়ে নিয়ে আসলো যাতে দ্বিতীয়বার তারকে আর ওই জায়গায় টাচ করতে না হয় এবং এখন সে এটা ছেড়ে দিবে। ওকে, তাইলে আমরা লেফট হ্যান্ড করে ফেলছে পুরোটাই কিন্তু টিল নাও রাইট হ্যান্ডের কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এখন দেখেন ফিঙ্গারের স্টেরাইল পার্ট আর এক্সটার্নাল সারফেস সে আবার হোল্ড করলো। এখন সে কোনো অংশই টাচ করবে না, অনলি এক্সটার্নাল সারফেস। এই দেখেন সে নিয়ে আসতেছে এবং পুরোটা কমপ্লিট করলো এবং ওই অংশটুকু সে আগের মতো ছেড়ে দিবে। আচ্ছা, পড়া হয়ে গেল। পড়ার পরে যদি গ্লাভসটা কমপ্লিট ফিটিং না হয় একটু ভাঁজ থাকে সেটাকে ঠিক করে নিতে হয়। এই তো।
এই প্রসিডিউরটাই আপনারা আরেকবার দেখেন। দুইটা সারফেস, ঠিক আছে? একটা স্টেরাইল, একটা আনস্টেরাইল। ইন্টারনাল সারফেসটা আনস্টেরাইল বলে আপনারা ধরে নিবেন, আর এক্সটার্নাল সারফেস অলওয়েজ স্টেরাইল ধরে নিতে হবে। সুতরাং যখন আমরা টাচ করব, দেখেন সেই ইন্টারনাল সারফেসই টাচ করবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এইটুকু মোটামুটি আমাদের প্রসিডিউরের ভিতরে। এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এখন এইটা তো এই OSPIর কোয়েশন যেগুলো আছে সেটা তো দেখে যাওয়া সহজ। এখন মনে হচ্ছে যে সবগুলা তো দেখা হয়ে গেল। পরীক্ষায় কিন্তু এটা দিয়ে এই পয়েন্ট গুলা দিয়ে কিন্তু আপনাদের পাস করতে হবে। এই কারণে বারবার রিভিশন দেওয়াটা জরুরি। আপনাদের যে ম্যাটেরিয়ালস গুলা প্রোভাইড করা হয়েছে এটা বারবার যদি রিভাইজ না দেন, পরীক্ষায় কিন্তু দিয়ে দেখবেন যে পেস লাগবে। এখন স্যাররা বলে যাচ্ছেন, খুব কিন্তু মনে হচ্ছে সহজ। আচ্ছা ঠিক আছে বলছেন। কিছু, কিছু সময় বিরক্তও লাগতে পারে। ১ ঘন্টা ধরে বকবক করতেছেন। হ্যাঁ? সকালে তো আপনাদের টানা ৪ ঘন্টার মতো ৪.৫ ঘন্টার মতো ক্লাস হয়। কিন্তু পরীক্ষায় কিন্তু এই কথাগুলাই আপনাদের স্যাররা যে কথাগুলা বলেছেন, হুম? আপনাদের লং কেসের ক্লাসে, টিউটোরিয়াল ক্লাসে এই কথাগুলাই বারবার। সুতরাং এই শিডিউলটা দেখে, দেখে লং কেস যেগুলা নেওয়া হইছে, শর্ট কেস যেগুলা নেওয়া হইছে, এগুলার পিকচার জোগাড় করবেন। ঠিক আছে? নিজেরা একজন আরেকজনকে বলার চেষ্টা করবেন। এখন বলবেন যে আমরা তো মুখোমুখি নাই। ঠিক আপনারা দরকার পড়লে এরকম একটা গ্রুপ তৈরি করেন, যেখানে নিজেরা একটা প্রশ্ন তৈরি করবেন।
আপনাদের রিটেনের প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটা কি সলভ করছেন? স্যার সলভ করছি, মানে স্যার করছি স্যার, অনেক প্রশ্ন স্যার, একটা সলভ করতে মনে হয় যে ৩-৪ এটা দিন কিন্তু লাগবে মাত্র মনে হয়। ২ টা সেশনের প্রশ্ন। একটা জানুয়ারি, একটা জুলাই, তাই না সাখাওয়াত? জি স্যার, ২ টা সেশন, কিন্তু স্যার পুরোটা নাই স্যার। 2018 এ যে প্রশ্নটা ওইটাতে স্যার পেপার 2 নাই। পেপার 2 এটা নাই শুধু না? পেপার 1 আসছে, আর 2019 এর পেপার 1-2 দুইটাই আসছে। আচ্ছা ঠিক আছে। এই JSKN কিন্তু কোশ্চেন স্যার এত প্রশ্ন স্যার, মানে প্রত্যেকটা গ্রুপে, মানে স্যার ৫ টা অ্যান্সার দেওয়া লাগে, আবার প্রত্যেকটা প্রশ্নের আবার ৪ টা করে প্রশ্ন। স্যার এখন এরকমই কি থাকে? এটা তো পরীক্ষার প্রশ্ন। এরকমই থাকে নাকি? এটা তো গত বছরের লাস্ট সেশনের প্রশ্ন তো এটা। আপনি খেয়াল করেন নাই? এতগুলা প্রশ্ন অ্যান্সার দেয় কিভাবে স্যার? শুনেন, এটাই বুঝতেছি না। এইটা নিয়ে তো আপনিও পারবেন। এটা অত ডিফিকাল্ট না। কিন্তু আপনি জানতে হবে আপনি কতটুকু লিখবেন। একটা প্রশ্ন উত্তর করা যায় আপনি ৬ পৃষ্ঠাও লিখতে পারবেন, আবার ১.৫ পৃষ্ঠাও লিখতে হবে। আপনি কতটুকু লিখবেন এটা জানবেন। হ্যাঁ? আর সবসময় মনে রাখবেন যে লেখার যে ফরমেট যেটা সেটা ঠিক করে নিবেন। এই কারণে বলতেছি যে আপনারা রিটেন প্রশ্নগুলা লেখা শুরু করেন। পরীক্ষার আগে কিন্তু গিয়া এই টাইম ম্যানেজমেন্ট আর পাবেন না। যেহেতু অক্টোবরে আপনাদের ওই যে সাপ্লিমেন্টারি ব্যাচ, আপনাদের সিনিয়র যে ব্যাচ ওদের পরীক্ষা হয়ে যাবে। এরপর কিন্তু দেখা যাবে যে ১-১.৫ মাসের ভিতরে আপনাদের পরীক্ষা হয়তো শুরু হইতে পারে। কারণ নভেম্বর সেশনে তো আপনাদের পরীক্ষা হওয়ার কথা। না হইলে ২ মাস হইলো, না হইলে ৩ মাস হইলো। কিন্তু সাবজেক্ট কতগুলা দেখেন তো, মেডিসিন, সার্জারি, গাইনি, তার সাথে পেডিয়াট্রিক্স আছে, আইএনটি আছে, অর্থোপেডিক্স আছে। অনেকগুলা সাবজেক্ট না? এই কারণে বলতেছি যে যখন যেটার ব্লগ পোস্টিং ছিল সেটা রিটেন কোয়েশ্চন সলভ করে গেলে ভালো। আমি কিন্তু এই উদ্দেশ্যে দিয়েছিলাম। এখন আপনারা ডেইলি আগামী হচ্ছে আরো প্রায় ৯ দিন আপনাদের সার্জারি ক্লাস বা আইএনটি অর্থোপেডিক্স এর হবে। ডেইলি সার্জারি যাতে রিভাইজ করতে পারেন, যেকোনো একটা প্রশ্ন, পুরা ইয়ের দরকার নেই। আপনি জুলাই সেশনের বা জানুয়ারি নভেম্বর সেশনের বা মে সেশনের একটা প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 1, গ্রুপের কোয়েশ্চন নাম্বার 1 আপনারা লিখেন। হ্যাঁ? নিজেরা টাইম ডিস্ট্রিবিউট করে নেন। এই সময়ের ভিতরে একটা করে প্রশ্ন লেখেন। তাইলে এই আপনাদের প্র্যাকটিসটা হবে। আগামী ৯ দিনে তাইলে ৯ টা প্রশ্ন লেখা হবে। নাইলে কিন্তু আর লেখা হবে না। ডেইলি একটা করে প্রশ্ন লেখেন। কেউ যদি চান এই যে গ্রুপ যেটা তৈরি করছেন আপনারা হোয়াটসঅ্যাপে, সেখানে যদি আপনি একটা লিখে পোস্ট করে দেন, আমরা দরকার বলে যেকোনো একজন দেখে কিরকম হইছে বা একটু ইমপ্রুভ করা যায় কিনা বা আ এডুকেট হইছে কিনা এটা কিন্তু দেখে দিতে পারবে। হ্যাঁ? কিন্তু আপনাদেরই এটা নিজেদের প্রিপেয়ার করতে হবে। দূর থেকে কিন্তু প্রিপেয়ার করা সম্ভব না। এই রিটেন এর আ প্রিপারেশনটা খুবই ইম্পোর্টেন্ট। এটা শেষ করা মানে ভাইবার 80% প্রিপারেশন শেষ। ভাইবা পাস করে যাবেন। এই কারণে রিটেন প্রিপেয়ার করে নেন। আর ক্লিনিক্যাল ডিফারেন্ট। ক্লিনিক্যাল আপনি আসলে বারবার প্র্যাকটিস না করলে পারবেন না। সেটা অ সেটা অন্য জিনিস। কিন্তু রিটেন, ওসপি, ভাইবা এই ৩ টা কিন্তু আপনাদের হাতে। হুম? যা বাসায় বসেও পড়তে পারবেন। আপনি টাইম বের করে প্ল্যান করে শুরু করেন। বাকিদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আদনান, কোনো প্রশ্ন আছে? আদনান আছেন আমাদের সাথে? জি স্যার আছে। কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার নাই। আচ্ছা ঠিক আছে। শাহিদ, কোনো প্রশ্ন আছে? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই। ওকে ঠিক আছে। তাইলে আমি রাতে আপনাদের ইএনটির শিডিউলটা দিয়ে দিব। আর লিংক গুলা পাঠায় দিব। ঠিক আছে? ভালো থাইকেন। আর এনি টাইম কারো কোনো যদি কোয়েশ্চন থাকে, হুম? পরীক্ষা রিলেটেড কোয়েশ্চন বা ইয়ে থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা ওই গ্রুপে পোস্ট করে দিয়েন। আমরা যেকোনো একজন চেষ্টা করব যে এটার উত্তর দেয়ার। ভালো থাইকেন। ঠিক আছে? প্রিপেয়ার হন। পরীক্ষার জন্য প্রিপেয়ার হন। আল্লাহ হাফেজ।